নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি। প্রতিদিনের মতন বিকাশ টক্সের লাইভ শোয়ে আজকে আপনাদের সঙ্গে স্টুডিওয়ে উপস্থিত হয়েছি। আমাদের এই বিকাশ টক্সের অনুষ্ঠানটি প্রত্যেক দিন শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে সম্প্রচারিত হয়। যারা বিকাশ টক্সে আমাদের সঙ্গে পার্টিসিপেট করতে চান তারা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের ফোন নাম্বার 6295890660 এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের এই যে প্রত্যেক দিনের আমাদের এই বিকাশ টক শো এর এই আলোচনা সভা, এই বিকাশ টক শো এর আমাদের পজিটিভ বার্তার একটি অন্যতম অনুষ্ঠান। পজিটিভ বার্তার এই অনুষ্ঠান থেকে আমরা প্রত্যেক দিন চেষ্টা করছি সমাজে নতুন কিছু সদর্থক বার্তা পৌঁছে দিতে এবং কিছু না কিছু আমরা খবর দিচ্ছি এমনই যা আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই অনুষ্ঠানে যে কোনো মানুষ, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষ আমাদের সঙ্গে উপস্থিত থাকতে পারেন। এই পজিটিভ বার্তার একটি নতুন সংগঠন হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম। এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম পশ্চিমবঙ্গের সাংবাদিকদের জন্য একটা নতুন প্ল্যাটফর্ম হিসাবে তৈরি করা হয়েছে। এই ফোরামটি সাংবাদিকদের জন্য একত্রিত প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে। এছাড়াও যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে তারাও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সাংবাদিকদের জন্য প্রথম যে অধিবেশনটি হবে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের তরফ থেকে, সেটি সাম্প্রতিক 8ই ডিসেম্বর শিলিগুড়িতে সিনার্জি টাওয়ারে সকাল 11টা থেকে অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হননি সেই সমস্ত সাংবাদিক বন্ধুবান্ধব এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সারদেরকে আমরা ওই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়াও আমাদের 22শে ডিসেম্বরও একটি অনুষ্ঠান হওয়ার কথাও চলছে। এরপরে আসি আমাদের এই যে পজিটিভ বার্তার যে অনুষ্ঠান, এই পজিটিভ বার্তা থেকে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের একটি অন্যতম সংস্থা হচ্ছে আমাদের শান্তিনিকেতন নামের একটি বৃদ্ধাশ্রম। এটি প্রান্তিকে অবস্থিত এবং এই বৃদ্ধাশ্রমে যারা বোর্ডার হিসেবে যুক্ত হতে চান, আমাদের সঙ্গে থাকতে চান, শান্ত নিবিড় পরিবেশে নিজেদের জীবনের বাকি অধ্যায়টুকু কাটাতে চান, তাদেরকেও আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করছি। আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের আজকের যে পজিটিভ বার্তার যিনি গেস্ট তার কাছে। স্যার, আপনাকে আমাদের তরফ থেকে স্বাগত। নমস্কার স্যার। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ইমদাদুল করিম। এই ইমদাদুল করিমের সম্পর্কে আমরা ওনার কাছ থেকেই কিন্তু জানবো। প্রথমে আমি আপনার পরিচয় জানবো স্যার, আপনি বিস্তারিতভাবে বলুন। ধন্যবাদ ম্যাডাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমদাদুল করিম। আমি এই স্বাধীনের একজন প্রাক্তন স্টুডেন্ট, একজন ছাত্র ছিলাম। বর্তমানে আমি স্বাধীনের একটি সংস্থা, একটি কলেজ, শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজে একটি কাজের সঙ্গে যুক্ত রয়েছি। তো সেই সূত্রে আমার এখানে আসা। তো এই পজিটিভ বার্তার যে নতুন যে কর্মসূচিটি নেওয়া হয়েছে বিকাশ টক্স, যেখানে বিশিষ্ট ব্যক্তিদেরকে এখানে আনা হয় এবং তাদের যে লাইফের জার্নি, তাদের আত্মজীবনীগুলিকে তারা তুলে ধরেন, যেটা দেখে বাকি সমাজের মানুষ যারা ইন্সপায়ার হন বা তাদেরকে দেখে তাদের জার্নি, তাদের সাকসেস স্টোরিগুলোকে যাতে তারা মোটিভেশন নিয়ে নিজেদের লাইফে অ্যাপ্লাই করে তারা সাকসেস পেতে পারে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা সেই চেষ্টা চালাচ্ছি। এটা একটা অভাবনীয় উদ্যোগ আমাদের নিয়েছিলেন আমাদের সভাপতি স্যার ডক্টর মলয়পীঠ মহাশয়। এটিও খুবই অভাবনীয় একটি উদ্যোগ। এর মাধ্যমে কি হচ্ছে, সমাজের যেসব একদম প্রত্যন্ত অঞ্চলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে সমস্ত আমাদের সমাজের জ্ঞানী ব্যক্তি রয়েছেন, তাদের কথাগুলি, তাদের মেসেজগুলিকে আমরা সেই প্রত্যন্ত অঞ্চল অবধি পৌঁছে দিতে পারছি এবং তার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের যে ব্যক্তিরা রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ থাকেন, তারা এটা থেকে ইন্সপায়ার হচ্ছেন, তারা তাদের লাইফে এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করছেন এবং তারা যাতে সাকসেস পান তাদেরকে ফলো করে সেগুলো যারা চালিয়ে যাচ্ছেন। এটা একটা খুবই আমাদের অভাবনীয় উদ্যোগ। তো ধন্যবাদ ম্যাডামকে আমাদেরকে এই প্ল্যাটফর্মকে আমাকে সুযোগ দেওয়ার জন্য বলার। আমি একজন খুবই নগণ্য, আপনার এইখানে এই প্রবীণ এত সিনিয়র লোক রয়েছেন এখানে, অনেক কিছুই আমরা আমি অনেক কিছুই শিখেছি, অনেক জিনিসই হয়তো জানতাম না, এখানে সেটা এসে আমি উপলব্ধি করেছি। তার জন্য আমাদের স্বাধীনকে অসংখ্য ধন্যবাদ। এই কলেজে স্বাধীনে আমার শুরু হয়েছিল 2018 সালে। স্বাধীনে আমি তখন প্রথম আসি। আমি তখন পলিটেকনিকে একটি কোর্স করি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স করি।
তখন তার আগে আমার ইঞ্জিনিয়ারিংয়ে সেরকম কোনো ইচ্ছা বা ইন্টারেস্ট ছিল না। এটুকুই শুধু যা একটা ইন্টারেস্ট ছিল, এইচএস পাস করার পর এটুকুই শুধু ভেবেছিলাম যে কিছু একটা করতে হবে, লাইফে একটা কিছু দরকার আছে। সেজন্য বাড়ি থেকে একটা সাজেশন আসে যে ইঞ্জিনিয়ারিং করা হোক, যেহেতু ইঞ্জিনিয়ারিং একটা কাজের সুযোগ আছে। সেই সুযোগে সেই ভাবনা থেকেই আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসা, পড়াশুনো করা। তো এই 3 বছর ডিপ্লোমা করার সময় আমি উপলব্ধি করতে পারি এবার যে ইঞ্জিনিয়ারিং কতটা গুরুত্বপূর্ণ সমাজের ক্ষেত্রে, আমাদের লাইফে, এবং এর ভ্যালু কতটা। কিন্তু আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, আমরা আমাদের যে পড়াশোনার সময়কালটাকে সেই রকম আবার ব্যবহার করতে পারি না যেটা ইউটিলাইজ করা আমাদের দরকার ছিল। আমরা ছাত্ররা, আমি একটা মেসেজ আমাদের ছাত্র যুবককে দিতে যাই যারা বর্তমানে বিভিন্ন কোর্সে, শুধু ইঞ্জিনিয়ারিং বলবো না, যারা বিভিন্ন কোর্সে যুক্ত রয়েছেন, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য প্রফেশনাল কোর্সগুলিতে। এই যে লাইফের যে পড়াশোনার যে ইয়ারটা থাকে, এটা একটা গোল্ডেন টাইম। এই কলেজ টাইম বা যেটাই হোক, পড়াশোনার যে টাইমটা থাকে, এইটাকে ইউটিলাইজ করাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এইটাকে আমরা যদি আমি যেখানে একটা কিছু করতে এসেছি, এই ফোকাসটা আমার যদি না থাকে, আমি আমার বাবা বাড়ি থেকে টাকা দিয়ে আমাকে পড়াশোনা করাচ্ছে, আমি 3টে বছর এখানে পড়াশোনা করতে এসেছি, আমি একজন স্টুডেন্ট, এইটা ভাবনা থাকলে কিন্তু আমার মনে হয় না যে স্টুডেন্টটা লাইফে সেরকম সাকসেসে পৌঁছাতে পারবে। আমাদের একজন স্টুডেন্টের এটা ভাবনা থাকা দরকার যে আমি 3টে বছর আমাকে একটা সময় দেওয়া হয়েছে, বাকি আমার পুরো লাইফটাকে চালানোর জন্য এই 3টে বছর আমাকে দরকার। 3টে বছর, 5টা বছর, যার যে সময়টা আছে কোর্সের ডিউরেশনটা, তাকে এটা ভাবার দরকার যে এই টাইমটা, যে টাইমটা আমি পড়ার জন্য এখানে পেলাম, যে অপরচুনিটি আমি পেলাম, এইটাকে আমাকে ফুলি এটাতে ইনভলভ থাকতে হবে এবং এই টাইমটাকে আমাকে ইউটিলাইজ করতে হবে। আমার এটুকু ফোকাস থাকা দরকার যেন এই কোর্স বা এই পড়াশোনা বা এই ট্রেনিং যেটাই আমি করছি না কেন, সেটা করার পর যেন আমাকে দ্বিতীয় আর কোনো অপশনের দিকে যেতে না হয় যে আমি এটা করলাম, বা আমাকে এটা যেন ভাবতে না হয় যে এটা আমার বেকার হয়ে গেল করা, এটা আমি কেন করলাম, বা এটা আমি হয়তো আরও ভালো করে করতে পারতাম। আমি যে এক্সপেকটেশনটা আমার যেটা ছিল যেখানে আমার লাইফের, সেটা আমি পেলাম না, এটা যেন আমাদের না ভাবতে হয়। সেই জন্য এই টাইমটাকে খুবই গুরুত্ব দেওয়া দরকার, যেটা আমার মনে হয় কোথাও আমি পিছিয়ে গেছি বা কোথাও আমি ওটাতে পিছিয়ে গেছিলাম। সে কারণে হয়তো যেখানে আমি যে এক্সপেকটেশনটা আমার যেখানে ছিল সেখানে আমি যেতে পারিনি। তার জন্য কি হয়েছে, আমাকে আরও কয়েকটা সময় আর কয়েকটা বছর হয়তো এক্সট্রা আমাকে লাগাতে হচ্ছে সেই জায়গাটাকে পৌঁছানোর জন্য। আমি যদি ওই টাইমটাকে আমি ফুলি ইউটিলাইজ করতে পারতাম, আমার মনে হয় তাহলে আমি বাকি আদার্স যে অপশানগুলিকে দেখছি সেই এক্সপেকটেশনে আমার জায়গাটাতে পৌঁছানোর জন্য, সেটা হয়তো আমি আরও আগে পৌঁছতে পারতাম। তো যাই হোক, আমি যেটা ফেস করেছি সেটা আমি চাই না বাকি স্টুডেন্ট যারা আমার মতো আছে তারা সেটা ফেস করুক। প্রত্যেককে একটাই কথাই বলবো, যে টাইমটা সে পাচ্ছে পড়াশুনো করার জন্য বা যেটার জন্য, সেটাকে ফুলি ইউটিলাইজ করুক। আমাদের এখানে বর্তমানে হয়ে গেছে কি, যে আমি স্টুডেন্ট, আমি এতক্ষণ পড়বো কেন, বা আমি এতক্ষণ কাজ করব কেন, বা আমি এতক্ষণ এইটা করব কেন, আমি 2 ঘন্টা দিনে পড়বো, 3 ঘন্টা আমি বাইরে ঘুরতে যাব, আমি এটা ছুটি নেব, আমি আমার লাইফে এন্টারটেনমেন্ট দরকার, আমি এটা করব। এই যে ভাবনা, এই যে কমফর্ট, এই যে আরাম, বা আমি যেটা করব না, আমি স্টুডেন্ট, আমার একটু রিল্যাক্স থাকতে হবে, এটা ভাবনার ফলে কি হচ্ছে, আমরা ছাত্র জীবনে যে টাইমটা যেটা আমাদের জানার দরকার ছিল সেটাকে আমরা পারছি না। আমরা যদি যে ডেভেলপ কান্ট্রিজগুলো আছে সেগুলোতে দেখি, সেখানে কি হচ্ছে, খুবই একদম অল্প বয়স থেকে একদম যখন একটা ছেলে ম্যাচিওর হতে শুরু করে, একজন একটা মানুষের ব্রেন ম্যাচিওর হতে শুরু করে, তখন থেকেই তাকে তার সোসাইটি, তার সমাজ এটা তাকে শেখানোর চেষ্টা করছে যে তোমাকেই রেসপন্সিবিলিটি নিতে হবে, যা করতে হবে তোমাকেই করতে হবে, এবং তোমাকে নিজের দায়িত্ব এটা নিতে হবে। তো সেটা আমাদের থেকে অনেকটা পিছিয়ে আছি আমরা। ওই কান্ট্রিজগুলো দেখে আমাদের এটা শেখা দরকার আছে যে তারা তাদের সময়কে কীভাবে কাজে লাগাচ্ছে, যে পড়াশোনার সময়কালটা, যে ইয়াং জেনারেশন, যে ইউথ টাইম যেটা থাকে, আমরা ওই টাইমটাতে আমরা পিছিয়ে থাকছি। আমরা ওটাতে অন্যান্য অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে বেশি ইনভলভ হয়ে যাচ্ছি, যেগুলোতে আমাদের ইনভলভ হওয়াটা অতটাও ইম্পর্টেন্ট ছিল না যতটা ইম্পর্টেন্ট ছিল আমার যে স্টাডিজের মধ্যে ইনভলভ হওয়াটা। তো তার কারণে আমাদের সমাজটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। তো আমি আমার পার্টিকুলার জার্নিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি সবার সঙ্গে।
3 বছর আমি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করি। তারপর আমি একটা জায়গায় কাজের সুযোগ পাই। গুজরাটে আমি একটা ফ্যাক্টরিতে কাজের সুযোগ পাই। ওটাই আমার জীবনে প্রথম বাইরের জগৎকে দেখা, যে অ্যাকচুয়ালি একটা বাইরের জগৎ কীরকম হয়। তার আগে আমার ধারণা পুরো অন্যরকম ছিল। আমরা ভাবতাম এটা এরকম হবে, পড়াশোনা করব আমরা, এইটা ইজিলি আরামসে আমি একটা কাজে বা একটা জায়গাতে পৌঁছে যাব। এই যে কম্পিটিশন, বাইরের জগতে যে কম্পিটিশনটা আছে, এটা সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। যখন আমি বাইরে যাই, কাজে যুক্ত হই, রিয়েল লাইফে মানুষের সঙ্গে মিশি, তখন আমি জানতে পারি যে বর্তমানে কম্পিটিশনটা কোন জায়গাতে গিয়ে পৌঁছেছে, কাজের সুযোগ কতটা সীমিত হয়ে আসছে। এই পরিস্থিতিতে আমাকে টিকে থাকতে গেলে আমাকে আমার এক্সপেকটেশন যে জায়গাটায় রয়েছে জীবন লাইফের, সেই জায়গাটায় পৌঁছতে গেলে আমাকে কতটা আরও ভালোভাবে আমাকে প্রিপেয়ার হতে হতো, সেই জায়গাটা আমি বুঝতে পারি, রিয়েলাইজ করি। 2 বছর ওখানে আমি বিভিন্ন কাজে যুক্ত হই, অনেক কিছু আমি ওখান থেকে অ্যাচিভ করি, অনেক জিনিস শেখা হয়। তারপর আমার মনে হয় যে কোথাও একটা ঘাটতি থেকে যাচ্ছে আমার, আমি হয়তো ফুলি নিজেকে আমি প্রিপেয়ার করতে পারিনি। সে কারণে আমার মনে হয় যে আমার আরও একটু ওই লাইফ সম্বন্ধে জানার দরকার আছে, যে কি করলে আমি আমার এক্সপেকটেশন যে জায়গাটা সেটাতে আমি পৌঁছতে পারবো। আমি ওখানে গিয়ে এটুকু জানতে পারি যে আমাদের ঘাটতি আছে, আমাকে সেই ঘাটতিটা পূরণ করতে হবে, কম্পিটিশনটা কতটা হাই আছে মার্কেটে। তো সেই ক্ষেত্রে আমার আবার ফিরে এসে আমি একটা হায়ার স্টাডিজ করার জন্য এখানে প্রিপেয়ার নিই। সেই সঙ্গে যখনই আমি এখানে হায়ার স্টাডির জন্য প্রিপারেশান নিচ্ছিলাম, তখনই যিনি আমাদের মলয় স্যার রয়েছেন, উনি একটি নতুন কর্মসূচি নেন। তখন এই মেডিকেল কলেজে হসপিটাল শুরু হয়। স্বাস্থ্যক্ষেত্রে কীরকম পরিকাঠামোর অবনতি ছিল, এবং আমাদের মাননীয় মলয়পীঠ স্যার রিয়েলাইজ করেন যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে যদি আরও উন্নত করতে হয়, সেক্ষেত্রে আমাদের একটি স্বাস্থ্য শিক্ষার দরকার আছে। তার জন্য মেডিকেল কলেজ শুরু হয় এবং মেডিকেল রিলেটেড বাকি কলেজ বা কোর্সগুলিও শুরু হয়। তো ওখান থেকে আমার স্বাস্থ্য বা মেডিকেল সম্বন্ধে একটা ধারণা আসে, ইন্টারেস্ট জন্মায় একটা। মেডিকেল বা এই স্বাস্থ্য ব্যবস্থা, এটা আমাদের লাইফে কতটা গুরুত্ব, এবং আমরা যেই স্ট্রিমেরই হই না কেন, যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসুক, প্রত্যেকের মেডিকেল সম্বন্ধে একটা আইডিয়া বা একটা ধারণা অবশ্যই থাকা দরকার আছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি মনে করি যে মেডিকেল বা স্বাস্থ্য ক্ষেত্রটাতে আমাদের একটু ইনভলভ হওয়ার দরকার আছে, এবং এই ক্ষেত্রটাতে আমার মনে হয় সেই অর্থে ডেভেলপড হয়নি যে অর্থে বাকি সেক্টরগুলি ডেভেলপড হয়েছে। সেই অর্থে আমি এখানে যুক্ত হওয়া, আমি এইখানে একটি মেডিকেলের আমাদের রিলেটেড একটি কোর্স হয় এখানে শান্তিনিকেতন প্যারামেডিকেল কলেজে যুক্ত হই, মেডিকেলের এই স্বাস্থ্য ব্যবস্থা বা হেলথ সেক্টরটাকে জানার উদ্দেশ্যে। আমার এর আগে কোনো আইডিয়া ছিল না, হেলথ সেক্টর বা স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। আমি জাস্ট স্যারের এটা দেখে যখন শুরু হয়, তখন ভাবি যে হ্যাঁ, আমার এটাও জানার দরকার আছে, শেখার দরকার আছে। তখন আমি এই কলেজের সঙ্গে যুক্ত হই। তখন থেকে আমার স্বাস্থ্য ব্যবস্থা বা এই হেলথ সেক্টর সম্পর্কে অনেক কিছু আইডিয়া বা ধারণা এসছে। সেই সঙ্গে আমার যে ব্যাকগ্রাউন্ড, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, সেই অর্থে এর সঙ্গে এটার কোনো মেল খায় না, পুরোপুরি দুটো ডিফারেন্ট হয়ে যায়। কিন্তু আমাদের সভাপতি স্যার একটা কথা বলেন, মলয় স্যার, যে ইঞ্জিনিয়ার এবং ডক্টর এই দুটোর একটা আনসিন একটা ডিফারেন্ট তৈরি আছে ইঞ্জিনিয়ার ডাক্তারদের মধ্যে। তো স্যার যেটা ইনিশিয়েটিভটা নিয়েছিলেন, একটা মিটিংয়ে স্যার বলেছিলেন, যেটা আমার মনে এখনও খুবই মনে আসে, কথাটা খুবই মনে ধরে যায় কথাটা। স্যার বলেন, এই ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এদের মাঝে আমি একটা কানেকশন তৈরি করতে চাই, যাতে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার দুজনে মিলে হেলথ সেক্টরটা ডেভেলপ করতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হেলথ সেক্টরে অনেক কিছু আমার করা যেতে পারে। আমি যদি এইখানে আমার যে ক্রিয়েটিভিটি আছে, সেটাকে যদি এখানে ট্রাই করি, আমার ইঞ্জিনিয়ারিং ক্রিয়েটিভিটিটাকে আমি এখানে মেডিকেল সেক্টরে আমি একসঙ্গে মার্জ করে আমি কিছু একটা ইনিশিয়েটিভ নিতে পারি, আমার মনে হয় সেক্ষেত্রে এই কাজগুলি, এই ধরনের ইনিশিয়েটিভগুলো নিলে হেলথ সেক্টরটা ডেভেলপটা সেই জায়গাতে আমরা নিয়ে যেতে পারবো যে জায়গায় আমরা নিয়ে যেতে চাইছি। হেলথ সেক্টরটা বাকি সেক্টরগুলো থেকে
এই কারণে আমার মনে হয় এই কারণে পিছিয়ে আছে, কারণ হেলথ বাকি সেক্টরগুলো যে সমস্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইটি সেক্টর বা বিভিন্ন যে সেক্টরগুলো আছে, সমস্ত সেক্টরগুলো যে অর্থে এগিয়ে গেছে, যুগের সঙ্গে নিজেকে ডেভেলপ করেছে, গ্রামীণ অর্থনীতি গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাটাকে যদি আমরা ডেভেলপ করতে চাই, আমাদেরকে একদম রুট কজ যেটা আছে সেখান থেকে আমাকে টেকনোলজির মাধ্যমে আমাদেরকে নতুন নতুন ইনিশিয়েটিভগুলো নিয়ে এখান থেকে আমাকে শুরু করতে হবে। তো সেই অর্থেই আমার এখানে আসা এবং যুক্ত হওয়া। এবং আমি চাইছি হেলথ সেক্টর এবং আমি যে স্ট্রিম থেকে আসি ইঞ্জিনিয়ারিং সেক্টর, তো এই দুটোকে একসঙ্গে মার্জ করে হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করা, এটাই আমার একটা উদ্দেশ্য আছে ম্যাডাম। তো সেক্ষেত্রে আমি এখনও শিখছি অ্যাজ এ স্টুডেন্ট। এটুকু আমরা বলতে পারি আমরা প্রত্যেকেই স্টুডেন্ট, আমাদের শেখার কোনো শেষ নেই। তো এখনও আমি স্টুডেন্টই আছি এখানে, এখনও আমার শেখা চলছে। আমার যে এক্সপেকটেশনের জায়গা, আমার যে ড্রিমস আছে, সেটা আমার মনে হয় এখান থেকে আমি যদি শুরু করি নিশ্চয়ই আমি সেখানে পৌঁছতে পারবো ম্যাডাম। আহ, এই যে তুমি বললে যে আমি বাইরে গেছিলাম এবং বাইরে যাওয়ার পরে আমি হেলদি কম্পিটিশন কাকে বলে, এবং পরিবারের যে আদরে ছত্রছায়ায় বড় হওয়ার পর প্রত্যেকটি ছাত্রছাত্রীরই উচিত যে তার জীবন একবার বাইরে কাটানো দরকার, এবং ছাত্র অবস্থায় প্রত্যেকের অধ্যবসায়ের দিকেই নজর দেওয়া উচিত, বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি। প্রাথমিক প্রাইমারি কাজ হচ্ছে তার পড়াশোনার সঙ্গেই যুক্ত থাকা। সেই কারণেই বোধহয় বলা হয় যে ছাত্রানাং অধ্যয়নাং তপ। তো এই যে বস্তুটা আমরা তুমি অল্প বয়সী উপলব্ধি করেছো, যাই হোক, এবং মলয় স্যারের যে দেখানো ফিলোসফি, যেহেতু তুমি প্রথম থেকেই উনার ছাত্র, উনার ফিলোসফিকে সঙ্গে নিয়েই তুমি এগিয়েছো, এবং বাইরে গুজরাটের মতো স্টেটে তুমি থেকেছো, সেই জায়গা থেকে কোভিডের টাইম তুমি এখানে এসেছো এবং বুঝেছো যে আমাকে কম্পিটিশনে থাকতে গেলে যেই সময় আমাকে যতখানি আপগ্রেডেশনে পৌঁছাতে হবে, এবং টেকনিক্যাল আপগ্রেডেশন, সেটা একাডেমিক্যাল হতে পারে, টেকনিক্যাল হতে পারে, ফিলোসফিক্যাল হতে পারে, সেলফ আপ গ্রুমিং হতে পারে। তো সেই জায়গাটাতে যদি নিজেকে ইমপ্রুভ করতে হয় তাহলে কনস্ট্যান্ট অধ্যবসায়ের মধ্যে দিয়ে যেতে হবে। এই পজিটিভ যে ভাবনা আমাদেরকে তুমি আজ দিলে, এবং আগামী দিনে যে এই যে বলছো যে বারবারই যে হেলথ সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই দুটোর মেলবন্ধনের মধ্য দিয়েই একটা জায়গা তৈরি হয় যেটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা বলি, যেখানে আজকের দিনে যে সমস্ত বড় বড় মেডিকেল ইনস্ট্রুমেন্ট, বিশেষত রোবটস, এগুলো তৈরি হচ্ছে, সেখানে অবশ্যই যে ব্যক্তি এগুলো বানাচ্ছেন তিনি একজন ইঞ্জিনিয়ার, অবশ্যই তার কাছে সাউন্ড নলেজ আছে মেডিকেল ফিল্ডের। উইদাউট হ্যাভিং প্রপার নলেজ হি ক্যানট গো ফার্দার, নো বডি। তো আমাদের প্রত্যেককেই এই জিনিসটা কিন্তু মাথায় রেখেই চলতে হবে, এবং এই পজিটিভ ভাবনা নিয়েই যে যখন আমার যেটা দরকার, আমি যখন পড়াশোনার ফিল্ডে আছে আমি পড়াশোনাটাকে নিয়েই এগোবো, এবং ততখানি নলেজ গেন করব যতক্ষণ না আমি সর্বভারতীয় কি বলবো গ্লোবালি নিজেকে কম্পিটিটিভ মনে করছি। আমার জীবনের এটাই ব্রত হওয়া উচিত। এই পজিটিভ ভাবনা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাব। আর আগামী দিনে করিম তুমি নিজেকে কোথায় দেখতে চাও সেই জিনিসটা যদি বলো। ম্যাডাম, আমি প্রথমে যেটা বললাম যে আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসি, সেই সঙ্গে আমাদের সভাপতি স্যার ডক্টর মলয় পিট স্যার, তার কাছ থেকে মোটিভেশন নিয়ে আমার হেলথ সেক্টরে ইনভলভ হওয়া। তো এই হেলথ সেক্টরে আমি ইনভলভটা এই কারণেই হয়েছিলাম যে আমি কিছু আমার পার্সোনাল, আমার পারিবারিক দিক থেকে আমি যেগুলো ফেস করেছি, যে বাড়িতে অনেক ছোটোখাটো অনেক কোনো যে মেডিকেল রিলেটেড যে ইস্যুগুলো হয় বিভিন্ন কিছু ক্ষেত্রে, সেগুলোতে আমার কোনো আইডিয়া ছিল না, সেগুলো থেকে আমি জানতামই না যে কী হয়, যে হেলথ সম্বন্ধে যে অ্যাওয়ারনেস সেটা আমাদের ছিল না। তো তার ফলে কি হয়, পারিবারিক যে আমাদের পার্সোনাল লাইফে আমরা দৈনন্দিন জীবনে অনেক আমাদের হেলথ সংক্রান্ত কোয়ারিজ থাকে, যে এটা করলে কি করে হয়, বা এটা খেলে কি হয়, বা এই অসুখটা হলে কেন হচ্ছে এটা, এই সম্বন্ধে আমাদের বিভিন্ন ধরনের আইডিয়া থাকে, কিন্তু প্রপার কোনো নলেজ বা ইনফরমেশন থাকে না। তার ফলে কি হয়, আমরা ধীরে ধীরে অনেকে হয়তো অনেক কোনো বড় যে মারণ রোগ, সেগুলোতে আমরা আস্তে আস্তে সেগুলো আমাদের শরীরে বাসা বাঁধে বা আমরা যুক্ত হয়ে যাই। সেটা কেন হয়, প্রপার অ্যাওয়ারনেস না থাকার কারণে। এবং আস্তে আস্তে আমাদের যে আরবান এরিয়া বা বড় যে সিটিসগুলো আছে, সেখানে তো হেলথ মোটামুটি ডেভেলপ একটা জায়গাতে এসে মানুষ অনেকটা অ্যাওয়ার আছে নিজেদের স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে।
কিন্তু আমরা যে এলাকা, যে জায়গা থেকে বিলং করি, একদম রুরাল এরিয়াতে, তো একদম প্রত্যন্ত গ্রামীণ এরিয়াতে কিন্তু এই হেলথ সম্পর্কে মানুষের ধারণাটা এখনো অনেকটাই কম অ্যাজ কম্পেয়ার টু যে আমাদের যে আরবান এরিয়াগুলো আছে। তার ফলে কি হচ্ছে, ধীরে ধীরে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বড় বড় রোগ ব্যাধির একটা ব্যাপক একটা প্রকোপ ধারণ করছে, বিভিন্ন ছোটোখাটো রোগ ব্যাধি। তো এই জায়গাটা থেকে আমার আরও এই একটা প্রয়োজন মনে হয় যে এই মেডিকেল আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হই বা আমি যে কেউ হই না কেন, মেডিকেল বা স্বাস্থ্য সম্পর্কে, হেলথ সম্পর্কে একটা বেসিক একটা নলেজ বা একটা আইডিয়া অবশ্যই থাকা দরকার। সে কারণে আমি এই হেলথ সেক্টরে আরও ইনভলভ হওয়া। তো আমি চাই, আমি যে জিনিসগুলো ফেস করেছি বা আমি আমার ফ্যামিলিতে আমার পরিবার যে জিনিসগুলো ফেস করেছে, আমার মা বাবারা হেলথ সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত, আমার মায়ের ডায়াবেটিস রয়েছে, তো এইটা আমি রিয়েলাইজ করেছি যে মানুষকে একদম প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মানুষকে যদি হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে আরও অ্যাওয়্যার করা যায়, আরও সচেতন করা যায়, সেই সঙ্গে গ্রামীণ হেলথ ব্যবস্থাকে, স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কিভাবে আমরা উন্নত করতে পারি সেই সম্পর্কে যদি একটা কাজ করা যায়, তাহলে আমার মনে হয় স্বাস্থ্য ব্যবস্থাতে আমরা আরও উন্নত করতে পারবো এটাকে, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে। সেই সঙ্গে আমরা বিভিন্ন মারণ রোগ থেকে মানুষকে আহ, অল্প হলেও একটা রিলিফ দিতে পারবো একটা। সেই সঙ্গে একটা হয়তো কর্মসংস্থানের সুযোগও আমরা তৈরি করতে পারি। তো এইটা থেকে আমার ভাবনা শুরু হয় যে কি করে, আমার ফোকাস ছিল মেন তিনটে: গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে কি করে আমরা উন্নত করব, মানুষকে হেলথ সম্পর্কে কি করে অ্যাওয়্যার করব, এবং সেই সঙ্গে সমাজে কর্মসংস্থানের সুযোগ কিভাবে তৈরি করব। এই তিনটেকে কম্বাইন করে যে আমাদের এই স্বাধীন থেকেই যে কর্মসূচিগুলো এখানে নেওয়া হয়, যে উইমেন এন্টারপ্রেনর বা আরও যে কর্মসূচিগুলি আছে, যাতে সাধারণ একদম প্রত্যন্ত গ্রামের মহিলাদেরকে বলা হচ্ছে কাজের সুযোগ দিয়ে, দক্ষতা একটা ট্রেনিং দিয়ে তাদেরকে কাজের কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি করে দেওয়া। তো এগুলো থেকে শিখে আমার একটা কনসেপ্ট আমিও নিয়েছি। আমার লাইফের একটা ড্রিম আছে যে স্যার যেটা বলেন যে দুটোকে, ইঞ্জিনিয়ার এবং ডক্টর, দুজনকে একসঙ্গে কোঅপারেট করে, একসঙ্গে মার্চ করে একটা ডেভেলপ করে, হেলথ সেক্টর ডেভেলপ করা। তো আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সাহায্যে হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করতে চাই। সেটা কিভাবে করব সেটা আমরা এখনো দেখছি, বা আরো এখনো ওয়ার্কশপ চলছে, বা এখনো অনেক আমরা শিক্ষা নিচ্ছি। তো এটাই আমার ড্রিম আছে। সেই সঙ্গে আরেকটা কথা বলতে চাই, অ্যাজ এ ইঞ্জিনিয়ার, এই কথাটা আমি যে সমস্ত স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পড়ছে তাদেরকে মেনলি বলতে চাচ্ছি, সেই সঙ্গে সকল স্টুডেন্টকেই বলছি, কারণ প্রত্যেকের এটা আজকের দিনে সেম জায়গায় এসে দাঁড়িয়েছে, যে এমপ্লয়মেন্ট, আমি যে জিনিসটা করছি, যেটা পড়ছি, যেটা নিয়ে হোক, বা যে ট্রেনিংটা আমি করছি, সেটা করার পর সেই জিনিসটাকে আমাকে কাজের সুযোগ দেবে কি দেবে না। আজকে আমরা এগুলো দেখছি, আপনি যেটা বললেন যে আমি বাইরে গেছিলাম এবং সেখানে কম্পিটিশন দেখেছি, তো ওখান থেকে আমি এটা রিয়েলাইজ করেছি যে বর্তমান সমাজে আনএমপ্লয়মেন্ট বাড়ার একটাই রিজন হচ্ছে যে উইদাউট প্রপার ট্রেনিং বা উইদাউট প্রপার আমরা যে কোর্সগুলো বা যে পড়াশোনাগুলো করি, যে স্টাডিজগুলো, সেগুলোতে আমরা প্রপার আমাদের ইউটিলাইজ করতে পারি না। তার ফলে কি হচ্ছে, আমরা সেই সেক্টর বা যেটাকে আমরা যে ব্যাকগ্রাউন্ড নিয়ে যেটা নিয়ে আমরা পড়ছি, তাতে আমরা সেই লেভেলের জায়গা কম্পিটিটিভ হয়ে উঠতে পারছি না যতটা আমার হয়ে ওঠার দরকার ছিল। তার ফলে আমরা ধীরে ধীরে যে যে কম্পিটিটিভ মার্কেট, জব মার্কেট, সেখানে আমরা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি এবং একটা পর্যায়ে গিয়ে আমরা আনএমপ্লয়মেন্ট জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি। এটা একটা গভীর সমস্যা সমাজের একটা। তো এই জায়গা থেকে আমার মনে হয় যদি আমরা এই জায়গাটাকে বেরিয়ে আসতে চাই, আমাদের রুট কজ যেটা, আমরা যে পড়াশোনাগুলো করছি, যে কোর্সগুলি, সেখানটাতে আমাদেরকে ইনভলভ থাকতে হবে এবং একটাই টার্গেট রাখতে হবে, এই কোর্স বা এই পড়াশোনা বা এই ট্রেনিং যেটা আমি করছি, সেটা করার পর, কমপ্লিট হওয়ার পর যেন সেই জায়গাটা থেকে আমি কিছু একটা করতে পারি। তার জন্য আমাদেরকে ওখানে প্রিপেয়ার হতে হবে,
ফুলি একদম আমাদেরকে ইনভলভ থাকতে হবে প্রথম থেকেই, পুরোপুরি যাতে আমরা ওটা থেকে ট্রেনিংটা নিতে পারি, পুরো জিনিসটা আমরা যেন ভালোভাবে শিখতে পারি, এবং সেই সঙ্গে শেখার পর নিজের কর্মসংস্থান তো অবশ্যই করার দরকার আছে, সেই সঙ্গে আমি যেন আরও আমার বাকি যারা রয়েছে তাদেরকে আমি যেন কাজের সুযোগ দিতে পারি। এই এন্টারপ্রেনার থিঙ্কিং এটা যদি আমাদের মধ্যে আসে, আমার মনে হয় আনএমপ্লয়মেন্ট প্রবলেম যেটা আমাদের সমাজে রয়েছে সেটাকে আমরা অনেকটা দূর করতে পারবো। তো প্রত্যেক স্টুডেন্টদেরকে বা এটাই বলার যে যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে একটা পার্টিকুলার একটা যেটা প্রবলেম এখনকার দিনে এসে দাঁড়িয়েছে, সেটা এখন অনেক মানুষ বলে যে ইঞ্জিনিয়ারিং পড়ে আর কোনো কাজ নেই। কাজ অবশ্যই আছে, ইঞ্জিনিয়ারিংটাকে আমরা সেরকমই শিখতে হবে যেটা আমাদের দরকার আছে। তো এটাই বলার যে ফুলি ইউটিলাইজ করা, যেটাকে আমরা সুযোগ পাচ্ছি সেটাকে আমি যদি ইউটিলাইজ করতে পারি তাহলে হয়তো আমরা সেই এমপ্লয়মেন্টটাকে রেডি করতে পারবো। আমরা এমপ্লয়মেন্ট কেন রেডি করতে পারছি না, আমাদের সোসাইটি বলুন, প্রত্যেকে বলুন, একটা ধারণা আমরা পড়াশোনার যে স্টাডি পিরিয়ড থাকে আমাদের, সেই টাইমে একজন ছাত্র জীবন যে থাকে ছাত্র, তার মাথায় এই আইডিয়াটা, আমাদের এই কনসেপ্টটা তৈরি হয়ে যায় যে আমি এখন স্টুডেন্ট, আমার এখন এত এটা নিয়ে প্রেশার আমরা কথা বললাম। বা এত হেডেক আমি কেন নেবো। এইটা থেকে বেরিয়ে এসে আমি যদি এই রেসপন্সিবিলিটিটা নিই যে আমি এখন একটা সুযোগ পেয়েছি, একটা প্ল্যাটফর্ম পেয়েছি একটা সমাজে একটা কাজ করার, এই কোর্সটা বা এই পড়াটা কমপ্লিট করার পর আমাকে আমার পরিবারকে যেরকম দেখতে হবে, পরিবারের রেসপন্সিবিলিটি নিতে হবে, সেই সঙ্গে আমাদেরকে সমাজের রেসপন্সিবিলিটিও নিতে হবে। এইটাই আমাদের সোশ্যাল হওয়া দরকার আছে। রেসপন্সিবিলিটি জায়গাটায় মাথায় রেখে যে সমস্ত স্টুডেন্টস আজকে প্রফেশনাল কোর্সের সঙ্গে সংযুক্ত, তারা যদি সেই প্রফেশনালিজম দেখিয়ে পড়াশোনাটাও করে এবং সেইভাবেই নিজেকে প্রস্তুত করে যাতে আগামী দিনে সে আরও 5 জনকে কর্মসংস্থান দিতে পারে, অর্থাৎ প্রফেশনাল কোর্সে পড়ার সাথে সাথে তার মনের মধ্যে যেন এন্টারপ্রেনার হওয়ার একটা স্বপ্নের থাকে, যাতে সেই স্বপ্নকে চরিতার্থ করবার জন্য পড়াশোনার লেভেলটা সেই মাত্রায় থাকে। এই পজিটিভ ভাবনা চিন্তা নিয়েই আমরা এগিয়ে যাব। যারা আমাদের স্টুডিওয় রয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠান শুনছে, তাদের প্রত্যেকের কাছেই আমাদের এটাই বক্তব্য যে যেই সময় আমরা যেটা পড়ছি সেই পড়াটার শেষ নির্যাসটুকু যেন আমরা নিতে পারি, এবং আমার সেই সময় একটাই কাজ, আমার লক্ষ্য যেন স্থির থাকে যে আমাকে এই ফিল্ডে সব থেকে ভালো জায়গাটাই অ্যাচিভ করতে হবে। এবং যারা স্পেশালি প্রফেশনাল কোর্সে পড়ছে, সেই সমস্ত প্রফেশনাল কোর্স করার শেষে যেন প্রত্যেকের মধ্যেই একজন উদ্যোগপতি বা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থাকে, তবে কিন্তু নিজের যেমন জীবন সুরক্ষা হবে আর 5 জনের জীবন সুরক্ষাও কিন্তু আমরা করতে পারবো। ধন্যবাদ করিমকে এত সুন্দর একটি পজিটিভ মেসেজ আজকে আমাদের দেওয়ার জন্য। তোমার সঙ্গে আমাদের আবার পরেও কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।